বারাসত মেডিকেলের মর্গে দেহ আর এই মৃতদেহের একটি চোখ উধাও। চোখ চুরির অভিযোগে সরব পরিবার। মঙ্গলবার হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখান। যশোর রোডে সেই বিক্ষোভ দেখে দাঁড়ান মুখ্যমন্ত্রী। তার নির্দেশে কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে। মৃতের মাকে সরকারি চাকরির নিয়োগপত্র। উত্তর 24 পরগনার বারাসাত। এখানকার কাজীপাড়ার বাসিন্দা বছর 35-এর প্রীতম ঘোষ সোমবার বাড়ির কাছে তাকে একটি গাড়ি ধাক্কা মারে। বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয়। দেহ রাখা ছিল মর্গে। পরিবারের দাবি, মঙ্গলবার তারা হাসপাতালের মর্গে যান, দেখেন প্রীতমের বাঁ চোখ নেই। চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো। যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে। তারা নিজেরাই ইশারায় বলাবলি করছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। চোখ চুরির অভিযোগে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। সেই সময় বনগাঁ থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান, নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তের। যদি এই ঘটনা কেউ করে থাকে, টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। বায়োডাটাটাও মা নিয়ে নাও। ঠিক ম্যাডাম। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি মানে সংসারটা চালাতে পারেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের ডিউটি রস্টার চেয়েছে স্বাস্থ্য দপ্তর। বুধবার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে যান তদন্ত কমিটির 3 সদস্য। তারা মর্গেও যান, সুপারের সঙ্গে কথা বলেন। ম্যাডাম বলে গেছেন যে একটা এনকোয়ারি করা হবে এবং সঠিকভাবে আবার দেখে নেওয়া হবে ভিডিওগ্রাফির আন্ডারে। যেহেতু পরিবার অভিযোগ করেছে যে অপারেশন করে চোখ খুলে নেওয়া হয়েছে, সেই জন্য আমরা ওই শল্য বিভাগের এইচওডি, এমনি সার্জারির এইচওডি তাকেও রেখেছি এবং চোখের ডিপার্টমেন্টের এইচওডিকে রেখেছি। তারা দেখলেই তারা তাদের মতো ওপিনিয়ন, এক্সপার্ট ওপিনিয়ন দিলেই আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি ঘটেছে বা ঘটেনি। একটা ইনভেস্টিগেশন টিম হয়েছে, তাতে বিভিন্ন বিভাগের চিকিৎসক, আমি যেমন ফরেন্সিক মেডিসিন বিভাগের ছিলাম, চোখের বিভাগের যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন, জেনারেল সার্জারির যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন, আমরা এবং এই হাসপাতালের যিনি এএমএস অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তিনি ছিলেন, আমরা সবাই মিলে এই কাজটা করেছি। অভিযোগ তো নিশ্চয়ই তারা করতে পারেন, এটা তাদের ডেমোক্রেটিক রাইট, এবং ওনারা পুলিশেও কমপ্লেন করেছেন। সেই কমপ্লেন লেটারও ওখানে অ্যাটাচ করা ছিল। পরিবারের লোকের সাথেও আমরা কথা বলেছি এবং গুরুত্ব দিয়ে সেটা আমরা দেখেছি, এবং প্রত্যেকটা ভিডিওগ্রাফি করে আমাদের যা বক্তব্য সেখানে রেকর্ড করা আছে। ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হ্যাঁ। এদিন সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে জেলা পরিষদের ভবন। সেই ভবনে বিয়ের অনুষ্ঠান। বিয়েতে দেদার ফাটানো হলো বাজি। পাশে হাসপাতাল, শিশুদের ওয়ার্ড। সেসবে কোনো ভ্রুক্ষেপ নেই। শব্দ দূষণ, বায়ু দূষণ করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলল বাজি ফাটানো। দেদার ফাটছে বাজি। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতাল, হাজার হাজার রোগীর বড় ভরসা। এই হাসপাতাল চত্বরেই মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফাটানো হলো বাজি। শিশু বিভাগের থেকে কয়েক পা দূরে। তাতে কি বিয়ের অনুষ্ঠানে বাজি রংবাজি দেখল সরকারি হাসপাতাল। এমন ভাবে বাজির আওয়াজে আমি বাইরে বেরিয়ে আসলাম। হসপিটালে প্রচুর শিশু, সব ধরনের পেশেন্ট, বিভিন্ন হার্টের পেশেন্ট, ডায়ালিসিস পেশেন্ট, সব ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালে থাকে। এইভাবে বাজি হসপিটাল গ্রাউন্ডে ফুটানো হয়, তাহলে এটা দুঃখজনক ব্যাপার। এটা আমরা কোনোদিন সমর্থন করি না। অ্যাম্বুলেন্স করে যদি পেশেন্ট নিয়ে আসে না, তো ওই গেটে ঢুকতেও পারবে না। তুমি আর গাড়িগুলো লাগিয়ে রেখেছি, প্রশাসনও দেখছে না, হসপিটাল কর্তৃপক্ষ দেখছে, বুঝতে পারছি হয়তো গেটেই পেশেন্টটা কিছু হয়ে যেতে পারে। সবারই জানা হসপিটাল এরিয়ার 100 মিটারের মধ্যে শুধু আতশবাজি কেন,
কোনো রকম সাউন্ড সিস্টেম বাজানো উচিত না। ইসলামপুর মহকুমা হাসপাতালে শিশু বিভাগ। এই হাসপাতাল চত্বরে রয়েছে জেলা পরিষদের ভবন, একটি বেসরকারি সংস্থাকে লিজে দেওয়া। এই ভবন বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। মঙ্গলবার ছিল বিয়ের অনুষ্ঠান, সেখানেই সন্ধ্যে থেকে বাজির তাণ্ডব। বিয়ে বাড়ির পাশে হাসপাতাল, হাসপাতাল চত্বরে বাজি ফাটানোই যায় না, কিন্তু সেসব কে মানছে? বায়ু দূষণ, শব্দ দূষণের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে চলল রংবাজি। বাজির রংবাজি সন্ধ্যে থেকে রাত পর্যন্ত। ক্র্যাকার্সটা যে আতশবাজি যেটা ফেটেছে, এটা সত্যি নিন্দনীয়। এটা আমাদের জানাও ছিল না। অতিথি দিবস লাগাও হচ্ছে আমাদের শিশু বিভাগটা, একদম বাচ্চাদের যে বিভাগটা, স্যার সেখানে তো আরো বেশি সচেতন নিরাপত্তা থাকা উচিত। বহুবার ওনাদের ইনফর্ম করেছিলাম, সেটা ওনারা যদি সচেতন না হয়, এবার আমরা এসডিও থ্রু যা পদক্ষেপ নেব, এবার যা ফার্দার পদক্ষেপ নেওয়ার উনি নেবেন ব্যবস্থা। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। ওয়েদার আপডেটের দিকে, কারণ এই মুহূর্তে রাজ্যে কিন্তু শীতের একটা আমেজ রয়েছে। দক্ষিণবঙ্গে পারদ স্বাভাবিকের নিচেই রয়েছে, আর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 16.6 ডিগ্রির ঘরে। হাওয়া অফিস কি বলছে, কেমন থাকবে এই উইকেন্ডে ওয়েদার জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন, সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, রাজ্যে শীতের আমেজ এই মুহূর্তে রয়েছে, হাওয়া অফিস কি বলছে, উইকেন্ডে কেমন ওয়েদার থাকবে? দেখো, এতদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে তাপমাত্রা ছিল, সর্বনিম্ন তাপমাত্রা, তা কিন্তু স্বাভাবিকের মধ্যে ছিল। যেমনটা হাওয়া অফিস জানিয়েছিল যে আগামী এই 3 দিন, অর্থাৎ আজকে থেকে আরও 2 দিন ধরে যে তাপমাত্রা থাকবে তা কিন্তু স্বাভাবিকের নিচে থাকবে। অর্থাৎ স্বাভাবিকের নিচে যখন তাপমাত্রা থাকবে, ঠিক তখন কিন্তু শীতের আমেজ অনুভূত হবে পশ্চিমবঙ্গবাসীর কাছে। ঠিক সেরকমটাই দেখা যাচ্ছে। বীরভূমের ক্ষেত্রে তাপমাত্রা 11 ডিগ্রিতে নেমে গিয়েছে, এবং পুরুলিয়ার ক্ষেত্রে 13 ডিগ্রি, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে 12 ডিগ্রি, এবং পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে 13 ডিগ্রি। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা কম সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে কলকাতার ক্ষেত্রে 16.4 সকালের দিকে তাপমাত্রা, এবং রাত্রের দিকেও কিন্তু ওই রকমভাবেই সর্বনিম্ন তাপমাত্রা কমে যাচ্ছে। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু একেবারে নিচে থাকছে। কার্যত এই 24 ঘন্টায় এই যে আবহাওয়া, তার কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হবে না। আগামী 3 দিন এই তাপমাত্রা কিন্তু, তাপমাত্রার পারদ যে নিম্নমুখী থাকবে, তা কিন্তু বলছে হাওয়া অফিস। একেবারে ধন্যবাদ সুদীপ্ত। আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু এখন শীতের দাপট রয়েছে। একটু পুরুলিয়ার দিকে নজর রাখি, কারণ পুরুলিয়ায় পারদ 12 ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। সকাল থেকে কেমন অনুভূত হচ্ছে, এবং অবশ্যই পুরুলিয়ায় পর্যটকরা এই সময় পৌঁছেছেন, তারাই বা কি বলছেন, শীতকে কেমনভাবে তারা এনজয় করছেন। ইন্দ্রজিৎ রয়েছেন, সরাসরি চলে যাবে ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, পুরুলিয়াতে সকাল থেকে কি ছবি? দেখো, একেবারেই 12 ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন, এবং ব্যাপক ঠান্ডা রয়েছে সকালে। শীতের সকালে আমরা ঠিক যেমন ছবি দেখি, রাস্তার ধারে আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নেওয়া, শীত বস্ত্র পরে বাইরে বেরোনো, টুপি, মাফলার, চাদর, ফলে শীতের সকালের ছবিটা একই রকম রয়েছে। এবং যেভাবে তাপমাত্রার পারদ নামছে দিনে দিনে, গতকাল 13 ছিল, আজকে সর্বনিম্ন 12 ডিগ্রি তাপমাত্রা হয়েছে, এবং এই তাপমাত্রা যেমনটা মনে হচ্ছে আরও নামবে। এবং তুমি যেমন জিজ্ঞেস করছো, শীত পড়লেই পুরুলিয়াতে পর্যটকদের একটা ভিড় দেখতে পাই। এবারও ঠিক একই ছবি দেখা যাচ্ছে। বিশেষ করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে শুরু করে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছে পর্যটকরা। একদিকে যেমন পর্যটকরা শীতকে উপভোগ করছে, ঠিক একইভাবে জেলার মানুষও কিন্তু এই শীতকে উপভোগ করছে। জেলার মানুষ শীতকে উপভোগ করছেন, এবং পর্যটকরা তারাও কিন্তু শীতকে অনুভব করছেন। আর পুরুলিয়া যেমন ছবি দেখলাম, এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখি। পুরুলিয়াতে যখন 12 ডিগ্রি, বাঁকুড়াতে কত রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত, আরো বিস্তারিত বলবে। প্রিয়ব্রত, বাঁকুড়াতে কেমন ছবি সকাল থেকে, কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা? একেবারে 13 ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে, এবং শীতের সকালে যে ছবি, সেটার কিন্তু পরিবর্তন হয়নি। সকাল থেকেই মানুষজন যারা নিতান্তই প্রয়োজনে বেরিয়েছেন, তারা কিন্তু বলা চলে যে পুরোটাই ঢেকে বেরিয়েছেন, মাফলার, সোয়েটার পুরোটাই ইউজ করছেন। এর পাশাপাশি কিন্তু যারা মানুষজন বেরিয়েই পড়েছেন, তাদেরকে বেরোতেই হচ্ছে, তারা কিন্তু গরম চায়ের পেয়ালায় চুমুক দিয়ে কিছুটা শরীর গরম করে নেওয়ার চেষ্টা করছেন। কিছুটা রাস্তার পাশে যেখানে আগুন জ্বলছে, সেখানে নিজেদের হাত পা থেকে নিতে চেষ্টা করছেন। মূলত বাঁকুড়া জেলায় যে তাপমাত্রা কমে, সেই তাপমাত্রা এখনো পর্যন্ত না কমলেও হঠাৎ করেই এই যে তাপমাত্রা কমে যাওয়া, সেটা
সেটাতে কিন্তু শীত অনুভূত হচ্ছে এবং আগামী দিনগুলোতে আরও শীত অনুভূত হবে এমনটা দাবি করছে আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে তাপমাত্রা আরও কমবে, কিন্তু আজকের সকালটা কিন্তু অন্যরকম হয়েছে, কেননা 8টা বাজলেই রোদ উঠতে শুরু করে, সেই রোদ কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি। আর সেক্ষেত্রেই মনে করা হচ্ছে এই তাপমাত্রা আজকে সকাল থেকে যেভাবে রয়েছে সেটা কিন্তু সারা দিনই থাকবে, এমনটাই মনে করছে জুনেলা। বেশ, ধন্যবাদ।